কার্তিক। কার্তিক কোথায় তুমি? আমার মোহিত ছাড়া কার্তিক। এই ইডিয়েট! শুনলেন, আমার বউ আমাকে ইডিয়েট বললো। মাঝে মাঝে মনে হয় এই মুড়ো ঝাঁটাটা ওর মুখে নেড়ে দে। ও আমার মোহিত ছাড়া কার্তিক। ও আমার লক্ষ্মী ছাড়া প্যাঁচা। কি? আমি বেচা? হ্যাঁ প্যাঁচাই তো, মা লক্ষ্মীর সাদা ধবধবে ফুলটুসি প্যাঁচা। স্বীকার করলে তাহলে? আমি তো অনেক আগেই তোমার শিকার হয়ে গেছি। ও কাতু, বলো, কাতু বলো না। তুমি তো জানো কি? সকালবেলা ঘুম থেকে উঠে দুটো সেদ্ধ ডিম আর একটা বাটার টোস্ট না খেলে আমার মাথা ধরে। জানি তো, সেই জন্যই তো রান্নাঘরে গিয়ে ডিমের কৌটো খুলে দেখি একটাও ডিম নেই। তুমি যদি বলো তাহলে তোমার দাদার ওই দুটো কুচকো। কাতু! কোনোদিনও আমাকে পুরো কথাটা তুমি বলতে দাও না, সবসময় ভেতরে ঢুকে পড়ো। আরে বাবা, তোমার দাদা তো থলিতে টাকা রাখে, একটা থলিতে টাকা, একটা থলিতে খুচরো পয়সা। আমি কাঁচি দিয়ে থলিটা কুচকুচ করে কেটে ওখান থেকে টাকা বার করে বাজারে গিয়ে মুরগিটাকে চেপে ধরে পক পক করে ডিম বার করে সেদ্ধ করে তোমার মুখে ঠুসে দেবে। যা করো একটু তাড়াতাড়ি করো, আমাকে আবার দাদার সঙ্গে মিটিং এ যেতে হবে। দাদা ভোটে দাঁড়াবে তো। দাদা ভোটে দাঁড়াবে তো তোমার? ও, তুমি দাদার হয়ে বিজ্ঞাপন মানে অ্যাডভার্টাইজমেন্ট করতে যাবে শুনটাই? এখন তো বিজ্ঞাপনের যুগ, সাবানের বিজ্ঞাপন, ঠান্ডা ঠান্ডা কুল কুল। আচ্ছা বলছি, তুমি কিভাবে তোমার দাদার হয়ে বিজ্ঞাপন করবে? এইভাবে নেচে নেচে? বাজে কথা বাদ দিয়ে যা বলছি তাই তাড়াতাড়ি করো, তা না হলে। ও বাবা, আমি তো মাঝে মাঝে ভুলে যাই যে তুমি আমার গু কি? গু 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 গুরুজন। কথাটা মনে থাকে জানো। শোনো, বলো। পতি পরম গুরু ওসব দিন শেষ হয়ে গেছে, বুঝলে? এখন মেয়েরাই সব দিক থেকে এগিয়ে। মেয়েরাই কত দিক থেকে এগিয়ে জানি না, তবে ছোটখাটো জামা কাপড় পরার ব্যাপারে মেয়েরা ছেলেদের থেকে অনেক এগিয়ে। এটাই তো আজকালকার কালচার। আমরা মডার্ন। হ্যাঁ, তোমরা মডার্ন। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মডার্ন ছিলেন। ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ ইংরেজদের সঙ্গে চোখে চোখ রেখে বুক চিতিয়ে যুদ্ধ করেছিলেন, তিনিও মডার্ন ছিলেন। কিন্তু তারা কেউ তোমার মতো একটা কালো লুঙ্গি, একটা গোলাপি ফতুয়া পরে সারা পাড়া নেচে নেচে আমি মডার্ন গো, আমি মডার্ন গো বলে বেড়াতেন না। ব্যাস ব্যাস, তোমার জ্ঞানের কথা শোনার আমার সময় নেই। যাই, রেডি হয়নি, আমাকে আবার দাদার সঙ্গে মিটিং এ যেতে হবে তো। ও কি পোড়া কপাল আমার, বিয়ের আগে কামিনী এরকম ছিল না। একটা সাদা ধপধপে সুগন্ধি গোলাপ, আমি শুনতাম আর গান গাইতাম না। কামিনী, জাম্বুবানটা এসে গেছে। কি তুমি ওখানে দাঁড়িয়ে বিড় করে কি বকছো? নিজের আত্মকাহিনী পাঠ করছিলাম। কি যে হেয়ালি কথা বলো না, আমি কিছুই বুঝতে পারি না। আমিও তো আপনার বোনকে বুঝতে পারি না, মনে হয় উনের উপর একটা ভাতের হাঁড়ি বসে খালি ফুটছে ফুটছে আর ফুটছে। আবার বিড় করে বকে যাচ্ছ? বললাম তো নিজের আত্মকাহিনী পাঠ করছিলাম। এই, তোমার আত্মকাহিনী পাঠ করা বন্ধ করো। তুমি একবার ভেতরে যাও, দেখো তো কামিনী রেডি হলো কিনা। রেডি রেডি, কোথাও যাওয়ার ব্যাপারে আপনার বোন সব সময় রেডি, কিন্তু আমার সঙ্গে কোথাও যেতে হলে আপনার বোন রেডি হতে পারে না। আমার বোনের সাথে যাওয়ার তোমার কি কোনো যোগ্যতা আছে? না, নেই। মাঝে মাঝে তো ভুলেই যায় যে আমি একটা মানুষ। দাদা, এই গরিব চাকরটারও কিন্তু একটা মাথা গোজার ঠাই আছে। আমার গ্রাম, আমার ভিটে মাটি, আমার মা, যেখানে সবুজ ধানের ক্ষেতের ওপর বাতাস বয়ে যায়। আমি ইচ্ছে করলে আপনার বোনের হাত ধরে সেখানে চলে যেতে পারি, কিন্তু আমি যাব না। তার কারণে শেষ দিকে তবেই আমি ছাড়বো। আমার বোন কামিনী কখনোই তোমার সাথে যাবে না। যাবে না, যাবে। যেদিন কামিনী নিজের ভুল বুঝতে পারবে, সেদিন দেখবেন আমার এই হাত ধরে আমার সঙ্গে আমার গ্রামের বাড়িতে চলে গেছে। কাতু, আমি না তোমাকে কতদিন বলেছি কি বলো? আমি কোনোদিন তোমাদের দেশের বাড়িতে যাব না। কিন্তু আমার মা, সবসময় ছাগল জানার মতো ম্যা 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 করো না তো। শোনো, যে জামাই রাত দিন সকাল বিকেল দুপুর রাত্রি শ্বশুর বাড়িতে পড়ে থাকে, যে ছাগল ছানার মতো ম্যা ম্যা করবে না, তোকে সিংহের মতো হালুম হালুম করবে। ও কাতু, বলো। কাতু, বলো না। বাজার থেকে আর একটু কাছে এসো না। আমার এই জুতো জোড়াটা একটু পালিশ করে এনে দাও না গো। ইয়েস, এত কাজ করতে পারি আর তোমার পাদুকা যুগল আমি পালিশ করে আনতে পারবো না?
আমার তো মনে হয় জানো একদিন তুমি আমাকে বলবে কাতু একটু হাতটা পাতো, কেন? আমি একটু ইয়ে করবো। ধ্যাৎ, তুমি কি অসভ্য? না না, আমি সভ্য। আমি সেদিনও হাত পাতবো, তুমি আমার হাতের ওপর ইয়ে করবে, তারপর ইয়ে ধরো হাতটা নিয়ে আমি তোমার ইয়েতে যাই। দেরি হয়ে যাচ্ছে, মুচি বাজার থেকে উঠে যেতে পারে। ও দাদা আসছি। হ্যাঁ, কি দেখে এই অপদার্থটাকে বিয়ে করেছিলিস বলতো? অপদার্থ বলেই তোকে আমি বিয়ে করেছিলাম দাদা, যাতে সারা জীবন আমার ভেড়া বানিয়ে রাখতে পারি। ভেড়া। এই এটা কিন্তু ঠিক কথাই বলেছিস। ওই অপদার্থটাই বাড়িতে আসার পর থেকে না ঝি চাকরদের সব ছাড়িয়ে দিয়েছি। এই মাসে মাসে কত টাকা বেঁচে যাচ্ছে বল। বাজবে না, বাজবে না। অজুগার সবটা আস্তে আস্তে এগিয়ে আসছে, আমাদের সবাইকে গিলে ফেলবে। এই কে তুই? আমি তোদের নিয়তি। নিয়তি? এই জানোয়ার, বেরিয়ে যা এখান থেকে, যা বেরিয়ে যা। কি বলছো? আমার দুটো হাত দুটো পা দেখেও তোমরা আমাকে জানোয়ার বলে মনে করছো? আসলে আসলে তোমরা নিজেরা একটা করে জানোয়ার, তাই তাই তোমরা আমাকে জানোয়ার বলে মনে করছো। আর একটা কথা বললে গুলি করে তোর মাথার খুলিটা আমি উড়িয়ে দেবো। নতুন করে কি আর মারবি রে শয়তান? আজ থেকে 15 বছর আগে তুই আমায় শেষ করে দিয়েছিস। এখন আমি একটা পেটাত্তা, আরো আজ গেলে না ভয় পেয়ে গেছে। এই ভয় একদিন তোদের গিলে ফেলবে। হ্যাঁ, তোরা বাঁচার চেষ্টা করবি। তোদের লোভ পাপ লালসা একদম তোদের গলা টিপে মেরে ফেলবে। কি ভেবেছিস কি তোরা এভাবে মানুষকে ঠকিয়ে তার সর্বস্ব লুট করে বেঁচে থাকবি? না না না, এভাবে পৃথিবীতে বেঁচে থাকা যায় না। তাই তো সুখের ঠিকানা। এই সত্যি করে বল, কে তুই? আমি মহাকাল। হ্যাঁ মহাকাল। কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আর যারা কালের শীর্ষে, কাল তারা প্রধানত। ও দাদা, দাদা ওই পাগলটা আমাদের বাড়ি কেন এসেছিল? বড্ড চেনা চেনা লাগছে, কিন্তু কিছুতেই চিনতে পারছি না। তবে কি ও? না না, তাকে করে সম্ভব? ওকে তো বিক্রম থেতলে থেতলে মেরে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিল। তবে কেউ? ও দাদা, দাদা, ও দাদা, আরে কি ভাবছো? তুই এখানে দাঁড়া, কেমন? আমি এখনই আসছি। জানে দাদা, দাদা দাদা যা, দাদা চলে গেল, সব গন্ডগোল হয়ে গেল। মনে করেছিলাম দাদার সঙ্গে আমি মিটিং এ যাব। এই যে এরকম পাগলা হাতির মতো লাপাচ্ছ কেন? দাপাটাপি করো না, ভূমিকম্প হয়ে যেতে পারি। বলছি এটা কোথায় রাখবো? কি? তোমার পাদুকা যুগল আমার মাথায়। তাহলে তো ভালোই হতো। দাও, হা করে দাঁড়িয়ে আছে কেন? চলো, ভেতরে কাজ পড়ে আছে। হ্যাঁ, চলো ভেতরে। আমার মনে হয় জন্মের সময় এর মুখে কোনো সালা মধু দেয়নি, সব সময় খালি ভেতরে চলো, কাজ আছে। কেন রে? আমি কি তোর বাপের চা? কামিনী, একদিন আমি আমার এই পায়ের জুতো তোমার মাথায় তুলবই তুলবো। তা নইলে আমার নামও কার্তিক চন্দ্র চৌধুরী নয়। ইটস মাই চ্যালেঞ্জ। দিনগুলি
ছ মাস হতে চললো দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মায়ের গয়নাগুলো একটা একটা করে বিক্রি করে এতদিন সংসার চালালাম। পড়ে আছে শুধু এই জমিগুলো। আমি আর পারছি না। শয়তান ভজহরি পান আমার জীবন থেকে আমার দাদাকে কেড়ে নিয়েছে। এখন বুঝতে পারছি লোকটা কত বড় শয়তান। ছাড়বো না ওকে, আমি কিছুতেই ছাড়বো না। ছাড়বো না, আমিও তোমাকে ছাড়বো না। আরে টোটা আমার নাম, আরে মেয়েদের সঙ্গে খেলাধুলা করাটাই তো আমার কাম। কি টোটা তুই? হ্যাঁ, চলে এলাম অনেকদিন বাদে পরে মামার বাড়ি চলে এলাম। তা কেমন আছো ডার্লিং? তোর ডার্লিং হওয়ার ইচ্ছে আমার কোনো দিনই নেই। আর একবারও তুই ডার্লিং শব্দটা উচ্চারণ করবি না। আরে নিরাশ করে দিও না স্নিগ্ধা, মেরে স্বপ্ন কি রানী, মেরা দিল কা ধড়কন। পথ ছাড়, আমাকে যেতে দে। কোথায় যাবে তুমি? বগনদার বাড়ি যাবো, একটু দরকার আছে। আরে দরকার জামা তোমার সাথে আছে স্নিগ্ধা, চলো না দুজন মিলে গিয়ে সামনে একটু বসি। তোর সঙ্গে বাজে বকার মতো আমার হাতে একটুও সময় নেই। হাতটা ছাড় টোটা। এই টোটা একবার যার হাত ধরো তাকে যে সে বিয়েটা করে ছাড়ে না স্নিগ্ধা। বিশ্বাস কর, তোকে আমি ভীষণ ভালোবাসি। খাসি? তুই হচ্ছিস ভজহরি পোষা একটা খাসি। কোনো যোগ্যতাই তোর নেই, তাই তোকে আমি ঘেন্না করি। তো অনেক অহংকার দেখছি। একটা কথা কিন্তু খুব কান খুলে শুনো স্নিগ্ধা, তোকে কিন্তু আমি ওই জোর করেই বিয়ে করব। কিসের জোরে? টাকার জোরে নাকি গায়ের জোরে? যদি বলি ওই দুটো জোরেই। শোন টোটা, তোর যেমন টাকার গরম আছে আমার তেমন আত্ম অহংকারের গরম আছে। বেশি বাড়াবাড়ি করলে এখনই চিৎকার করে আমি গ্রামের সবাইকে ডাকবো, তারা তোকে জ্যান্ত পুড়িয়ে মারবে। অনেকক্ষণ থেকে তোর আমি অনেক বড় বড় কথা সহ্য করছি। তোকে একটু এই জঙ্গল থেকে আমি আমার বেডরুমে নিয়ে যাবো। চল ছেড়ে দে টোটা, আমরা এত বড় সর্বনাশ করি। এই টোটা একবার যার হাত ধরে তাকে যে সে ভোগ না করে ছাড়ে না স্নিগ্ধা। বিশ্বাস কর, টোটা আমার নাম, আমার শরীরে শুধু কাম কাম আর কাম। এবার তুই থাম থাম থাম। আপনি কে বন্টি? আরে আমি কোনো আদরের দুলালি নই। এই ভারতেরই এক নারী, যে হাতে চুড়ি পরি সেই হাতেই চুলের মুঠিও ধরি, যে বুকে দুধ খাই আমরা সন্তানকে মানুষ করি, আবার প্রয়োজন পড়লে শত্রুদের সামনে আমরা সেই বুক সোজা করে দাঁড়াই। আমি সেই নারী পাখি। পাখি? আবে তুই সালা একটা পাঠা। যেই মেয়েটা তোর সঙ্গে বিরোধ করতেই চাইছে না, তুই তাকে জোর করছিস কেন? আরে আমি করব তোর সঙ্গে পিরিত? আমি কি কিছু কম আছি না? তুমি তো পুরো একদম তাহলে শ্বাস মাইরি। যত চুষবি তত রস। বাবা রে, দেখি বলছি এই পাড়ায় তো তোমাকে আমি আগে কোনোদিন দেখিনি। এখন থেকে রোজ দেখবি। বাহ, আবে ওই মেয়েটা তো খেলতেই জানে না। ঠিক ইডিয়েট। আমি খেলবো তোর সঙ্গে। আমি না মাস্টার পেজা, বুঝলি? একটু কাছে আয় না মাইরি। কাছেই তো আছি। আচ্ছা একটা কথা বল, আমার মুখটা দেখে তোর কি মনে হচ্ছে? মুখটা তো পুরো একদম রসে ভরা তরমুজ। আর আমার ঠোঁটটা? ঠোঁটটা তো পুরো পাকা লঙ্কা। আর আমার শরীরটা যদি একবার পাই না। কেন এসেছো এখানে? কে তুমি? লেলা মেলা ऐसी हूँ लैला, हर कोई चाहे मुझसे मिलना तेरा। लैला मैं लैला, ऐसी हूँ लैला, हर कोई चाहे मुझसे मिलना तेरा। जिसको भी देखूं लैला, दुनिया भुला दूं, लैला, मजनू बना दूं, लैला, ऐसी मैं लैला। लैला मैं लैला लैला, ऐसी हूँ लैला, हर कोई चाहे मुझसे मिलना तेरा।
শুয়োরের বাচ্চা, মেয়েদের শরীর নিয়ে খেলতে খুব ভালো লাগে তাই না? আর কোনোদিনও যদি দেখেছি কোনো মেয়ের সঙ্গে এমন করতে, এমন মার মারবো আর এমন জায়গায় মারবো সারা জীবন ওই পেছন থেকে বাথরুম করতে হবে। আর কোনোদিনও শুয়োরের বাচ্চা বাবা হতে পারবি না। বাপ শালা! বাবা হলে তো সালে আমি তোর বাচ্চারই বাবা হবো। এই! তুই আমার গায়ে হাত দিয়েছিস, এই টোটা চৌধুরী তোকে ছেড়ে কথা বলবে না সালি। আমার নামটা মাথায় রাখিস, দেখে নেবো তোকে আমি, দেখে নেব। দেখে নেবে। ওই শয়তানটার হাত থেকে আমাকে বাঁচানোর জন্য তোমাকে যে কী বলে ধন্যবাদ দেবো তা আমি জানি না, কিন্তু তোমাকে আগে তো কোনো দিন ওই গ্রামে দেখিনি। কারোর বাড়িতে এসেছো বুঝি? না, তবে একটা থাকার জায়গা খুঁজছি। কেন এসেছো এই গ্রামে? একটা পুরনো হিসাব নেওয়ার জন্য। চলে যাও, চলে যাও, চলে যাও, তা না হলে ওই শয়তানটা তোমাকে ছাড়বে না। তুমি জানো না ওর মামা ভজহরি পান আর তার পোষা গুন্ডারা কি সাংঘাতিক, ওরা পারে না এমন কোনো কাজ নেই। কিন্তু তোমরা সবে ওদের অন্যায় বিরুদ্ধে কেন প্রতিবাদ করছো না? পারবে না, তা ওরা কোনোদিনই পারবে না। কেন পারবো না দাদা, কেন পারবো না? ওরা শাসক বলে ওদের মাথার ওপর আছে রাজনৈতিক নেতাদের হাত, আইন ওদের কেনা। তাই তো আজ 6 মাস হয়ে গেল তোর দাদার নিরুদ্দেশ হয়ে যাওয়ার ব্যাপারে কোনো কিনারা করতে পারলাম না। কিন্তু এইভাবে তো চিরকাল চলতে পারে না, এর একটা প্রতিবাদের দরকার আছে। কে করবে প্রতিবাদ? এই গ্রামের মেরুদণ্ডহীন মানুষগুলো যারা ভজহরি পানের কাছে বিক্রি হয়ে বসে আছে। এই তো তোর দাদার ব্যাপারে এই গ্রামে আমি একটা মিটিং ডেকেছিলাম, একটাও লোক মিটিংয়ে আসেনি। আর সেই কথাটা বলতে আমি তোদের বাড়ি যাচ্ছিলাম, তা তোমাকে তো চিনতে পারলাম না। কে তুমি? আমি 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 পাখি দাদা। তুমি আমাকে প্রণাম করলে? জানো দাদা, ওই পাখি না থাকলে আজ আমাকে টোটা শয়তানটা টোটা তোদের কি করেছে? টোটা ওকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। শয়তানটা আবার গ্রামে ফিরেছে, কত মেয়ে সর্বনাশ করবে। না, তোর একা থাকা ও বাড়িতে ঠিক হবে না। তোর দাদা বরুণ আমার বন্ধু, খুব কাছের মানুষ, অথচ তার নিরুদ্দেশ হয়ে যাওয়ার ব্যাপারে কোনো কিনারা করতে পারলাম না। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা তারে যেন তৃণ সমুদহে। আপনি তো গগন বাবু না? হ্যাঁ, তোমার মুখটা আমার খুব চেনা চেনা লাগছে। যখন চেনা লাগছে দাদা, তখন আপনার বাড়িতে আমাকে একটু থাকার জায়গা করে দিন না। না, আমি কোনো চোর ধান্দাবাজ, কোনো খারাপ মেয়ে নই দাদা। এখানে এসছি একটা বিশেষ কাজে। কিন্তু না, আমি আপনার বাড়িতে শুধু বসে খাবো না, আপনার সংসারে আমি সমস্ত কাজ করে দেবো দাদা। কি হলো দাদা, এত কি ভাবছেন আপনি? না, একটা অজানা মেয়েকে আমরা আমাদের বাড়িতে রাখবো না। এই যুগে এত সহজে কাউকে বিশ্বাস করবো না দাদা। আরে এমনও তো হতে পারে ওই মেয়েটা কোনো অপরাধ জগতের সঙ্গে যুক্ত, পুলিশের তাড়া খেয়ে পালিয়ে বেড়াচ্ছে। ওরে ধ্রুব, ওকে দেখে কি তোর তাই বলে মনে হয়? দাদা, মানুষের ওপরটা দেখে বিচার করা যায় না দাদা। একদম ঠিক কথা বলেছেন। তবে যে জহুরি হয় সে ঠিক বুঝতে পারে কোনটা সোনা আর কোনটা তামা। ওসব ভালো ভালো কথা বলে তুমি আমার দাদার মনটাকে জয় করতে পারলো, আমাকে বসে আনতে পারবে না। কারণ তোমাদের মতো মেয়েদের আমার ভালো করে চেনা আছে। অচেনা মানুষও মাঝে মাঝে চেনা হয়ে যায় ধ্রুবদা, তাই ও আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। অত বড় বাড়িতে তো আমি একাই থাকি, আজ থেকে না হয় আমরা 2 বোন মিলে থাকবো। তুই ভুল করছিস স্নিগ্ধা, ও থাকলে তোর বিপদ হবে। ঠিক, তুমি একদম ঠিক কথা বলেছো ধ্রুবদা, কিন্তু তুমি তো জানো না একটু আগে এই মেয়েটাই আমাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে। চলো বোন, তুমি আমার সাথেই চলো। দাঁড়া, তোরা কোথাও যাবি না। আজ থেকে তোরা দুজনে আমার বাড়িতে থাকবি। দিনকাল ভালো নয়, দুটো মেয়ের ওইভাবে থাকা ঠিক হবে না। দাদা বলে যখন ডেকেছিস, তখন কোনো দাদা কি পারে তার বোনকে তাড়িয়ে দিতে? কিন্তু দাদা, কোনো কিন্তু নয় রে ভাই, কোনো কিন্তু নয়। রক্তের সম্পর্কটা বড় কথা নয়, তার চেয়ে অনেক বড় হলো মানবিকতা। মানুষ হয়ে যদি মানুষের বিপদের দিনে পাশে না দাঁড়াতে পারলাম, তাহলে আমরা কিসের মানুষ? দাদা, আপনার মতো এমন মানুষ আছে বলেই এই পৃথিবীটা এত সুন্দর। বুঝবে
আমার কথা একদিন ঠিক বুঝবে। এতে বোঝাবুঝির কি আছে রে ভাই, বোঝাবুঝির কি আছে? এই পৃথিবীতে তুই ছাড়া তো আমার কেউ নেই, তোকে নিয়েই তো আমার সোনার সংসার। আর সেই সংসারে আজ থেকে আমার দুটো বোন থাকবে। হ্যাঁ, দুটো বোন থাকবে। বুঝবে, গরিবের কথা বাসি হলো একদিন মিষ্টি হয়। এই পাখি যেদিন আমাদের বাড়ি থেকে টাকা পয়সা সোনা দানা নিয়ে উড়ে যাবে সেদিন বুঝতে পারবে। না, তোমাকে বুঝিয়ে কোনো লাভ হবে না। যাই, আমার টিউশনি দেরি হয়ে গেল। পাগল ছেলে, পাগল ছেলে। স্নিগ্ধা, স্নিগ্ধা, তুই পাখিকে নিয়ে আমাদের বাড়িতে যা, আর আমি একবার ঘোষপাড়া থেকে ঘুরে আসছি, কেমন? দাদা দাঁড়ান দাদা, দাদা আপনি অজয় ব্যানার্জি বলে কাউকে চেনেন? অজয় ব্যানার্জি? আজ থেকে প্রায় 15 বছর আগেকার কথা। কে কে তুমি? এতদিন আগেকার কথা তুমি জানলে কি করে? না মানে ওই পাড়ার লোকের মুখে একটু শুনছিলাম। অজয় ব্যানার্জির মেয়ে বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হলো দাদা, এত কি ভাবছেন আপনি? আপনার কোথাও যাওয়ার ছিল না? তোমরাও যাও, তোমরাও যাও, তোমরাও যাও। এখানে থাকার জায়গা আমি একটা পেয়ে গেছি। এবার শুধু প্রতিশোধ। প্রথমে এই গোটা গ্রামের মানুষকে আমাকে এক করতে হবে ওই ভজহরি পানের বিরুদ্ধে। তারপর আমি বাজ পাখি হয়ে ছাপিয়ে পড়বো। পাখি? এই পাখি, কি এত ভাবছো বলো তো? আজ থেকে তো আমরা দু বোনে একসাথে থাকবো। চলো আগে তোমাকে গগনদার বাড়িটা দেখিয়ে দিই, চলো আমার সাথে। আমার বিরুদ্ধে গ্রামের লোককে এক করে মিটিং করবে। ওই শালা গগনের বড্ড বার বেড়েছে। হ্যাঁ দাদা, আপনার কথা মতো এই মিটিং আমি বানচাল করে দিয়েছি। কাল রাতে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে একখানা করে 500 টাকার নোট ধরিয়ে দিয়ে এসেছি। আর বলে এসেছিলাম যে শালা মিটিংয়ে যাবি একদম ছবি হয়ে যাবি। ঠিক করেছে, খুব ভালো কাজ করেছে একদম। এই বিক্রম, এই শোন, এই শুনলাম নাকি গগনের বাড়িতে একটা মেয়ে এসেছে। হ্যাঁ, ওর নাম পাখি। শুনেছি সিনেমায় অভিনয় করে, নাচ করে, গান করে। আর আপনার ভাগনা টোটা, সেই তো স্নিগ্ধাকে তুলে আনতে গিয়েছিল। সেই থেকে প্রতিনিয়ত গ্রামে গন্ডগোল শুরু হয়ে গেছে। পাখি নাকি স্নিগ্ধাকে বাঁচিয়েছে। মামা, আমি এসে গেছি। ওই এসে গেছে মামা, সর্বনাশ করার জন্য ভাগ্নে এসে গেছিস। শেষ পর্যন্ত মেয়েদের হাত ধরে টানাটানি শুরু করে দিয়েছি। একটা মেয়ের হাতে তুই মার খেলি। মামা কি বলছে শোনো, ওই মেয়েটা আমার গায়ে হাত দিয়েছে, ওর কি অবস্থা করবো তুমি শুধু একবার দেখে যাও। একদম মাথা গরম করবি না। সামনে ইলেকশন, এবারে ভাবছি আমি ভোটে দাঁড়াবো, যা করার আমি করব। এই টোটা বলছি, ওই পাখি বলে মেয়েটাকে দেখতে কেমন? টাটা, পাখি বলে মেয়েটাকে দেখতে কেমন রে? এই বুড়ো বয়সে তোমার ভীমরতিটার গেল না মাইডি। মামা, ওই মেয়েটা আমার গায়ে হাত দিয়েছে, ওকে কিন্তু আমি ছাড়বো না। ও তোর গায়ে হাত দেয়নি, ও আমার গায়ে হাত দিয়েছে। কটা দিন অপেক্ষা কর। আচ্ছা বেশ, ও তুমি নয় কটা দিন অপেক্ষা করতে বলছো, আমি নয় করে যাচ্ছি, কারণ তোমার কোনো কথার অবাধ্যতা আর আমি কোনোদিন হয়নি। আচ্ছা মামা, ওই শুনলাম তোমার কোনো ওই কারখানা শ্রমিকটা না ধর্মঘট করবে বলে ঠিক করেছে। একদম ঠিক কথা শুনেছিস, ঠিক কথা শুনেছিস। আর ওদেরকে উস্কাচ্ছে ওই গগন। এই গগনটা না আমার সর্বনাশ করবে বলে আদা জল খেয়ে লেগেছে। আপনি এত চিন্তা করছেন কেন দাদা? আমরা তো আছি। হ্যাঁ মামা, তোমার তিলক পরা চামচে একদম ঠিক কথা বলেছে। আরে আমরা তো আছি মামা। আমি যখন একবার এই পাড়ায় এসে পড়েছি, তোমার চিন্তা করার কোনো দরকার নেই মামা। কেন বলো তো? ওই টোটা আমার নাম, আর ওই লোকের পেছনে বাস দেওয়াটাই আমার। হে বিক্রম, দেখ না, অনেকদিন না নাচ গান দেখি। দেখ না, পাখি তো ভালো নাচ গান করে। একবার এখানে আমরা যাই কিনা দেখ। বলতে হবে না দাদা, বলতে হবে না, আমি একবার চেষ্টা করে দেখি। আসল যেটা করবি আমার বাগান বাড়িতে করবি। এখানে আবার আমার সতীলোক কিস্তির সুতপা রয়েছে, মানে যেটা করবি খুব গোপনে করবি, কেমন? ঠিক আছে দাদা, একবার চেষ্টা করে দেখি ওই পাখিকে আমি রাজি করাতে পারি কিনা। যা 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 যা।
গো ভজহরির জয়গান। তোমার ওই পাপের প্রাসাদ ভেঙে হয়ে যাবে খান খান। ওই দেখো, তুমি আবার এই শরীর নিয়ে এখানে আসতে গেলে কেন? আর কত নিচে নামবে তুমি? আমি নিচে নামি না, আমি মানুষকে নিচে নামাই। অরণ্য বলছিল দেখো তোমার অরণ্য ভাই হয়ে ভাইয়ের সাথে শত্রুতা করছে, আমার শত্রুদের সাথে হাত মিলিয়েছে, কারখানার ধর্মঘটি শ্রমিকদের সাথে একজোট বেঁধেছে। খারাপ তো কিছু করেনি, তুমি শ্রমিকদের ঠিক মতো মাইনে দাও না। মিথ্যে কথা। না, মিথ্যে কথা নয়। এখানকার মানুষদের কিছু টাকা ধার দিয়ে তাদের জমি তুমি তোমার নামে লিখে নাও। তোমার কাকার সম্পত্তি তুমি জোর করে দখল করে ভোগ করছো। বেশ করেছি, বেশ করেছি। আমি আমার কাকার সম্পত্তি জোর করে দখল করে ভোগ করছি, বেশ করেছি। এ ব্যাপারে তোমাকে একদম মাথা ঘামাতে হবে না। হ্যাঁ, ঘামাবো, কারণ আমি তোমার স্ত্রী। এই বাড়িতে আমি তোমার দাসী বৃত্তি করতে আসিনি। সুতপা! তুমি তোমার মালিক অজয় ব্যানার্জিকে খুন করে তার সমস্ত সম্পত্তি তুমি ভোগ করছো, তা আর কেউ না জানলেও আমি খুব ভালো করে জানি। সুতপা! তুমি তুমি আমাকে মারলে? টাকার নেশায় এত নিচে নেমে গেছো তুমি? এই সুতপা, দেখো না, আমি তোমাকে মারতে চাইনি গো, আমি তোমাকে মারতে চাইনি। এই তোমার গা ছুঁয়ে ওই, খবরদার তুমি আমাকে ছবে না, আমাকে ছোঁয়ার চেষ্টাও তুমি করবে না। ওভাবে চিৎকার করো না সুতপা, ওভাবে চিৎকার করো না। এই কথাগুলো যদি বাইরের মানুষ শুনতে পায়, আমার যে জেল হয়ে যাবে, আমার ফাঁসি হয়ে যাবে। তুমি কি চাও, তুমি কি চাও আমার জেল হোক, আমার ফাঁসি হোক? বলো না, বলো। সেই জন্যই তো আমি তোমার সমস্ত অন্যায় অপরাধ মুখ বুজে সহ্য করি। তুমি আমার স্বামী, ওপর দিকে থুতু ছিটালে সেটা নিজের গায়ে সেই পড়ে। ভালো হয়ে যাব গো, আমি ভালো হয়ে যাব। আমি প্রতিজ্ঞা করছি, আমি ভালো হয়ে যাব। তুমি না, তুমি কটা দিন আমাকে সময় দাও, আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি ভালো হয়ে যাব, ভালো হয়ে যাব, ভালো হয়ে। কিন্তু তোমার দেহটাকে একটু সাবধান করে দিও, সাবধান। পতিদেবতা, আমি খুব ভালো করে জানি তুমি আমার সামনে সুন্দর করে একটা নাটক করে গেলে। আমি পথ খুঁজি না কো, পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বুঝে। আমি পথ খুঁজি না কো, পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বুঝে। আমার চতুর্পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা, গতিহীন ধারা। কারখানার শ্রমিকদের খেপিয়ে তুলেছ কেন?
তুমি তো তোমার দাদাকে চেনো। চিনি বৌদি চিনি, আর এও জানি দাদার লেজে পা দিলে দাদা তোমাকে আমাকে কাউকে ছাড়বে না। কিন্তু দাদার এই অন্যায় অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না বৌদি। আমিও সহ্য করতে পারি না ভাই। সেই কোন ছোটবেলায় আমি তোমাদের বাড়ির বউ হয়ে এসেছি। জীবনে কি পেয়েছি না পেয়েছি তা তো তোমার অজানা নয় ভাই। এই সংসারটাকে আমি মাথায় করে রেখেছি বৌদি। চোখের সামনে তোমার দাদার এত অন্যায় দেখেও সব আমি মুখ বুজে সহ্য করি। ভগবান আমাকে কোনো সন্তান দেননি, সেই ছোটবেলা থেকে তোমাকে আমি সন্তানের স্নেহে মানুষ করেছি। তাই তোমার যদি কোনো আঘাত লাগে আমি যে সহ্য করতে পারবো না ভাই, আমি যে সহ্য করতে পারবো না। তুমি তো আমার বৌদি নও, তুমি তো আমার মা। ঠাকুরপো, তাই তো এই বাড়িতে থাকি মা, তা না হলে কবে এই বাড়ি ছেড়ে চলে যেতাম মা। না না ঠাকুরপো না, এই বাড়ি ছেড়ে তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না। তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো বলতে পারো? আমি কি নিয়ে থাকবো? বৌদি তুমি তুমি আমাকে কথা দাও ভাই, আমাকে কথা দাও। তোমার দাদার কোনো ক্ষতি হোক আমার কাজ তুমি করবে না। আমার মাথা ছুঁয়ে কথা দাও। হায় রে, হায় রে সতী সাবিত্রী দেশের মেয়েরা স্বামীর মঙ্গল কামনার জন্য সারা জীবন শুধু কেঁদেই গেল, কেঁদেই গেল। ঠিক আছে বৌদি, ঠিক আছে, আমি তোমায় কথা দিলাম বৌদি। কিন্তু বৌদি তুমি কি এভাবে সুখী হতে পারবে বৌদি? সুখ? এই পৃথিবীতে কেউ সুখী নয় ঠাকুরপো, ভগবান নিজেই তো সুখী নয়। ঠিক বলেছে, ঠিক বলেছে বৌদি, ভগবান তো নিজেই সুখী নয়। আসলে বৌদি আমরা কখন কি যে চাই আমরা নিজেরাই জানি না বৌদি। তাই তো বৌদি সুখের ঠিকানা আজও অজানা, সুখের ঠিকানা আজও অজানা, সুখের ঠিকানা। জীবনে কি চেয়েছিলাম আর কি পেলাম? ছোটবেলায় না অনেক স্বপ্ন দেখেছিলাম, ভালো ঘর, ভালো বর, কিন্তু আমার সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল। আরে বৌদি, সব স্বপ্ন কি সফল হতে আছে না? সব স্বপ্ন সফল হয়? এই আমার দিকে তাকিয়ে দেখুন, ড্যাব ড্যাব করে কত সাত করে আপনার ননদকে বিয়ে করেছিলাম। তখন তো বুঝিনি মালটা একটা বিচুটি পাতার গাছ, সারা জীবন আমাকে চুলকেই যেতে হবে, চুলকেই যেতে হবে। কেন তুমি এই বাড়িতে ঘর জামাই হয়ে পড়ে আছো কার্তিক? কেন তুমি এই অন্যায়ের প্রতিবাদ করছো না? প্রতিবাদ? হ্যাঁ প্রতিবাদ। না বৌদি, আমি তো প্রতিবাদ করতে পারি না, কারণ আমি কামিনীকে ভালোবাসি। না, কামিনীকে তুমি ভালোবাসো না, কামিনীকে তুমি ভয় পাও। একদম নয়, কামিনীকে আমি ভয় পাই না। আজ মালটার সঙ্গে দেখা হোক, বলবো আমার সঙ্গে আমার গ্রামের বাড়িতে চলো, নইলে এখানে পচে মরো, আমি চললাম। একবার বলে দেখেছো কি হয়? আরে বাবা বললাম তো আজকে বলবো। বলবে? হ্যাঁ বলবো। সত্যি বলছো? হ্যাঁ, আর কি বলবো তুমি শিখিয়ে পড়িয়ে দাও তো আমাকে চট করে। আমি শিখিয়ে দিই? হ্যাঁ। তুমি বলবে? বলবো। আমি এই বাড়ির জামাই, জামাই। আমি বাজারে যেতে পারবো না, পারবো না। আর ঘরের কোনো কাজ কর্ম করতে পারবো না। করবো না। মনে থাকবে? মনে থাকবে। ভয় পাবে না তো? ভয় পাবে না তো? একদম না, একদম নয়। সাহস করে, সাহস করে, একদম একদম। হ্যাঁ। হ্যাঁ বৌদি, হ্যাঁ। লড়কে লেঙ্গে হিন্দুস্তান। কাচু, কাচু কোথায় তুমি? বাজারে যেতে হবে না? বৌদি তারকা রাক্ষসীটা চলে এসেছে। আমি তোমাকে কি শিখিয়ে দিলাম? কি বৌদি কি? তুমি বললাম না, বলো। তুমি বলবে বলবো। আমি এবারে জামাই, জামাই। আমি বাজার যেতে পারবো না। কাতু! ভয় পাবে না। কাতু! ডাক। আরে এত করে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? যাও। উফ, বৌদির সঙ্গে কি এত গুজুর গুজুর ফুজুর ফুজুর করা হচ্ছে? আরেকবার ডাকুন। কাতু! ওই কি? হাওয়া বেরিয়ে গেছে। এত আদর করে আমাকে ডাকছিলে কেন? বাজারে না গেলে রান্নার মাসি রান্না করবে কখন? ঠিকই তো, না ওই বৌদির সঙ্গে একটু আলোচনা করছিলাম। ও গ্রামের শীতেশ মালের দজ্জাল বউটাকে কিভাবে শীতেশ মাল ঘুষি মেরে ঘুষি মেরে ঘুষি মেরে শিশু করে দিয়েছে। তাই নাকি? তোমারও কি সেই সাজ জাগলো নাকি? ও তাহলে বাবা। দাদাকে বলে তোমার রস একেবারে টাইট করে দেবো। আমার রস টাইট করলে তোমার কি হবে ভেবে রেখেছো? আর রস পাবে কোথায়? খেজুর গাছে হাঁড়ি বাঁধতে হবে। বলছি একটা কথা বলবো, আমি তো বাজার যাওয়ার জন্য জন্মেছি। হ্যাঁ বলো, বাজারে যাবো, ব্যাগটা দাও। এই নাও, যাও বাজার থেকে একটু চিংড়ি মাছ নিয়ে এসো। কি আনবো? বাগদা, গলদা, কুচো? কুচো। কতটা?
250 ওকে শাড়ি আনবো তো ওকে আসি টাটা আমার পেচু বৌদি আসি যাচ্ছি বিরাট কাজে বাজার করতে শোনো, বলো আর একটু মাংস আনবে। কিসের খাসি। সাদা না কালো সাদা। কতটা আনবো 5 কিলো 10 কিলো 20 কিলো 25 কিলো 2 কিলো 2 কিলোতে হবে হবে। আচ্ছা যাই ওকে বাই বাই টাটা বৌদি আসছি আচ্ছা শোনো, বলো বলো মানে- বলতেই হবে তুমি বলবে না তাহলে আমি বলবো বাজার থেকে এত কিছু আনছি একটু বড় দেখে কাতলা মাছের মাথা নিয়ে আসি রান্নার মশি কষিয়ে 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 রান্না করবে আমি গপ 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 করে খাবো আর তোমাকে পক 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 করে খাও মারে কেন? মাথা খাবে। মাথা খাবো একটা টাকা রোজগারের মুরদ নেই, মাথা খাবে। আমার মাথা কেটে দিচ্ছি, তুমি ঘন্ট করে খাও। তোমার মাথার ঘন্ট খেলে তো আমার শরীরে পুষ্টি হবে না কাতলা মাছের মাথার ঘন্ট খেলে পুষ্টি হবে আর তোমার মাথার ঘন্ট খেলে আমার গোষ্ঠী ষষ্ঠী পুজো হবে কি? কাপড় তুমি তুলছো আমাকে কেন? বলতে পারলে? কাপড় তুলছো কেন আচ্ছা তুমি এরকম মাগুর মাছের মতো খাবিও খাচ্ছ কেন কি আমি মাগুর মাছ? না একটু ভুল হয়ে গেছে হাইব্রিড মাগুর মাছ ওরে বাবা রে, আবার বলে হাইব্রিড মাগুর। আজকে দাদা সুগম তোর দাদাকে কে ভয় পায় তোর দাদার কে পরোয়া করে? এই কি হচ্ছে রে? এত চিৎকার চেঁচামেচি কিসের? হয়েছে বলবি তো? ওই কার্তিক। ওই কার্তিকের কথা তুই চিৎকার করছিস? বলি ও একটা মানুষ? না আমি তো মানুষ নই আমি তো ঘর জামাই যাই বাজারটা করে আনি দেরি হয়ে যাচ্ছে বাজারটা করে আনি দাঁড়াও কার্তিক, বাজারে যাওয়ার আগে ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে একবার ঘুরে এসো তো। উনি তো এখনো পুজো করতে এলেন না, মনে করে যাবে কিন্তু ভুলে যাবে না। শুধু যাও, পুজো নয়, যাও। আমি তো এবারে ভোটে দাঁড়াচ্ছি, তাই ভাবছি এ বাড়িতে একটা যজ্ঞ করাবো। ওয়াও দাদা এই বাড়িতে পুজো হবে হ্যাঁ, যজ্ঞ হবে। যজ্ঞ হবে হ্যাঁ। আচ্ছা দাদা নরবলি হবে না নর বলি? হ্যাঁ দাদা নরবলি আর নরবলির দায়িত্বটা দাদা আপনি আমায় দেবেন সালা এক কোপে ঘর থেকে মুন্ডুটা আলাদা করে দেবেন যাই বাজারে যাই দেরি হয়ে যাচ্ছে আরে এই জামাইয়ের মাথাটা খারাপ হয়ে গেল নাকি রে? আরে ভালো দেখে একটা ডাক্তার দেখা। ওই বৌদির আজকাল তো বারবারন্ত। তবে তুমি কোনো চিন্তা করো না দাদা, ওকে আমি ঠিক টাইট করে দেব। আমিও টাইট করে দেবো, এক এক করে সব কটাকে আমি টাইট করে দেবো। বিশেষ করে এই গগনকে তো আমি ছাড়বো না। ছাড়বো না আঙ্কেল, ওই গগনকে কিন্তু আমি কিছুতেই ছাড়বো না। কেন, কি হয়েছে কি? দাদা এতদিন আমি আপনার সঙ্গে কাজ করে আসছি হ্যাঁ। ওই গগনে তো সাহস হলো কি করে আমার মেয়েকে অপমান করার? জানেন আঙ্কেল, ওই গগনের ভাই ধ্রুবকে আমি ভালোবাসি বলে ওই চাষাটা সেদিন রাস্তায় আমাকে কি অপমানটাই না করলো। ওকে কিন্তু আমি কিছুতেই ছাড়বো না। আরে বাবা, এত মাথা গরম করলে চলে? আপনি কিছু একটা করুন, ওকে একটা উপযুক্ত শাস্তি দিন। বেশ, তুই একটা কাজ কর, তুই ওকে গিয়ে বল আমি ওর জন্য একটা চাকরি ঠিক করেছি, এই কথা বলে ওকে আমার কাছে নিয়ে আয়। কিন্তু ও কি আসতে রাজি হবে? দাদা এসব তুমি কি বলছো? ঠিকই বলছি। কি রে, পারবি না? নিশ্চয়ই পারবো আঙ্কেল, আমাকে যে পারতেই হবে। ওকে নিয়ে ওর দাদার বড়ই অহংকার, ওই অহংকার আমি ভেঙে গুড়িয়ে দেব। ওকে আমার একটা পোষা ভেড়া বানাবো, ভেড়া। গুড, ভেরি গুড, এটাই তো আমি চাই। শোন, বুঝতে পেরেছিস? পারবি তো? আপনি একদম চিন্তা করবেন না আঙ্কেল, ওকে আমি ওর দাদার বুক থেকে জাস্ট ছিনিয়ে নেব। আমিও ছিনিয়ে নেব, ভাইয়ের বুক থেকে ভাইকে আমি ছিনিয়ে নেব, ওদের দুই ভাইয়ের বিরুদ্ধে আমি শত্রু করে তুলব, তারপর সব কটাকে আমি আমার জালে এমন ভাবে জড়াবো যাতে এই জাল ছিঁড়ে আর কখনোই বেরোতে পারবে না। তো ভজহরির জয়গান, মা বোনেদের করো সম্মান। হবে না, হতে দেব না। ওই ভজহরি পানের অহংকারের মুকুট একদিন না একদিন ধুলোর সঙ্গে মিশে যাবে। সত্যের জয় একদিন না একদিন হবেই।
তাই তো এই গ্রামের মানুষ আস্তে আস্তে জেগে উঠছে। এবার দেখা দেবে নতুন সূর্য, যা এই গ্রামের মানুষকে আলোর পথ দেখাবে। না দাদা, হবে না দাদা, হবে না। এত সহজে তোমার মনের ইচ্ছা কখনোই পূর্ণ হবে না দাদা। তোমার চোখ দিয়ে তুমি দুনিয়াকে দেখতে চেও না। দেখাতে হবে, এই গ্রামের মানুষের চোখে আঙুল দিয়ে বোঝাতে হবে যে ওই ভজহরি বাবু এই গ্রামেরই ক্ষতি করছে। এই কাজ আমি এই গ্রামে আসার পর থেকে শুরু করে দিয়েছি দাদা। ওই শয়তানটাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। একদম ঠিক করেছিস। টোটার এত সাহস স্নিগ্ধার গায়ে হাত দেয়। তাই তো আমি আপনার বাড়িতে চলে এলাম গগনদা। তোমার এত সাহস, তুমি আমার বাড়িতে এসেছো? ক্ষমা গো গগনদা, ক্ষমা। আমি জানি আমি এতদিন ওই স্নিগ্ধার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আপনি পারলে আমায় ক্ষমা করবে। টোটা, ওঠো টোটা। হ্যাঁ গগনদা, আপনি তো জানেন আমার মামা ওই ভজহরি পান কতটা ভয়ঙ্কর লোক। কালকে এই ঘটনা শোনার পর আমার মামা আমাকে বলল, যা আগে গিয়ে তুই ওই গগনবাবুর পা ধরে ক্ষমা চাই। আর ওই গগনবাবু যদি তোকে ক্ষমা না করে তাহলে তুই তোর এই মুখটাকে নিয়ে কোনোদিন আর এই বাড়িতে ঢুকবি না। আপনি যদি আমায় ক্ষমা না করেন গগনদা, আমার মামা যে আমাকে ওই বাড়িতে আর ঢুকতে দেবে না। আমি কি শুনছি? আমি স্বপ্ন দেখছি না তো? না দাদা, ওই শয়তানটার একটাও কথা তুমি বিশ্বাস করো না। ও নিশ্চয় কোনো একটা বদ উদ্দেশ্য নিয়ে এসছে। না পাখি না, বিশ্বাস করো, আমি গগনদারটা আমি গগনদার পা দুটি ছুঁয়ে কথা দিয়েছি। কিন্তু গ্রামের মানুষ যে অন্য কথা বলছে। গ্রামের লোকরা কি কথা বলছে? তোমার মামা নাকি বলেছে 3 দিনের মধ্যে পাখিকে গ্রাম ছাড়া করবে। তার এত সাহস, টোটার গায়ে হাত দেয়। আর মিথ্যে গগনদা, এই সমস্ত কথাই মিথ্যে। ওই পাখির মতো ভালো মেয়ে হয় না। দাঁড়ান টোটা বাবু। এই যে ভূতের মুখে রাম নাম, দর্শু রত্নাকর রাতারাতি বাল্মীকি হয়ে গেল কি করে? বেড়াল বলে মাছ খাবো না, কাছে যাব। দাদা, হ্যাঁ, ও হচ্ছে একটা গোকরা সাপের জাত। ও সুযোগ পেলে ঠিক সময় মারবে। ঠিক, একদম ঠিক কথা বলেছো পাখি। শোনো টোটা, তোমার ওই মিষ্টি কথায় আমরা আর ভুলছি না। বেরিয়ে যা বাড়ি থেকে। না স্নিগ্ধা, না, তুমি অ্যাটলিস্ট আমাকে ভুল বুঝো না। বিশ্বাস করো, আমি গগনদা পাখি দুজনের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আর তাতেও যদি তোমার মন না ভরে, আমি তোমার পা দুটি ধরেও ক্ষমা চাইছি। কি করছো টোটা? একদম ঠিক কাজ করেছো। হতভাগা বাঁদর কথাকার। আরে ও যে আমার ভাগ্নে না, মানুষের কাছে পরিচয় দিতে আমার ঘেন্না করে। হ্যাঁ, ও আপনি তাহলে ভজহরি পান? তুমি পাখি, তাই তো উঠতে গ্রামের ডালে এসে বাসা বেঁধেছে। আরে ভজহরি বাবু, আপনি আজ আমার বাড়িতে? অনেকদিন আগেই আপনার বাড়িতে আমার আসা উচিত ছিল গগন বাবু। অনেকদিন আগেই আপনার বাড়িতে আমার আসা। গগন বাবু, হ্যাঁ, আরে গ্রামের লোকটা একেবারে গগন বাবু বলতে অজ্ঞান। অথচ দেখুন, আমি শুধু এতদিন ধরে মানুষের অভিশাপ করিয়ে বেরিয়েছি। ভজহরি বাবু, আপনার সমস্ত 2 নম্বরই ব্যবসার কথা আমার দাদা জেনে গেছিল। আর আপনার লোকজন নদীর ধারে একজনকে খুন করে, সেটাও দেখে ফেলেছিল আমার দাদা। তাই আপনার লোকজন আমার দাদাকে তাড়া করে খুঁজতে আমাদের বাড়িতে আসে। সেই ভয়ে আমরা বাড়ি ছেড়ে পালিয়ে যাই। তারপর থেকে আমার দাদাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বলুন ভজহরি বাবু, বলুন আমার দাদাকে আপনি কোথায় সরিয়ে রেখেছেন? আমার দাদা বেঁচে আছে নাকি আপনি তাকে এই পৃথিবী থেকে? ওমা, মাগো, তুমি আমার নামে মিথ্যে ব্লেম দিচ্ছ মা। তোমার দাদাকে আমি কিছুই করিনি। আর তাছাড়া তোমার দাদা কোথায় আছে, কেমন আছে, কি করছে আমি কিছুই জানি না। বেশ, তোমার যদি এতে বিশ্বাস না হয়, তুমি আমাকে কটা দিন সময় দাও। আমি ওপর মহলের সাথে যোগাযোগ করে তোমার দাদা কোথায় আছে, কেমন আছে, কি করছে, সব খবর আমি তোমার কাছে এনে দেবো। কেমন? হ্যাঁ স্নিগ্ধা, তুমি কোনো চিন্তা করো না। আর এই সমস্ত ব্যাপারে এই মামার সাথে আমিও তোমাকে সাহায্য করব। এই বাড়ি যা, খাবারটা সাহায্য করতে এসেছে। বড় পাগল কথা। আচ্ছা বেশ, যাচ্ছি। আরে ওসব কথা থাক। স্নিগ্ধা, ভজহরি বাবু অনেক দিন পর আমাদের বাড়িতে এসছে। তুই ওনার জন্য একটু চা করে নিয়ে আয়। ঠিক আছে দাদা, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, যা। গগন বাবু, আমি এতদিন পর বুঝতে পেরেছি আপনি ঠিক, আমি ভুল। তাই গগন বাবু, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি আমাকে ক্ষমা না করেন,
আমি যে মোড়ে নরকেও ঠাঁই পাবো না গগনবাবু, আমি যে মোড়ে নরকেও ঠাঁই পাবো না। ভজহরি বাবু, আপনি আমাকে ক্ষমা করে দিন। ভজহরি বাবু, ভজহরি বাবু, আমি কি শুনছি? আমি স্বপ্ন দেখছি না তো? আপনি ঠিকই শুনেছেন। এই দেখুন না, দেখুন, এই পাখিও না গ্রামের মানুষের কাছে আমার নামে বলে বেড়াচ্ছে। গ্রামের মানুষের নয়নের মণি হয়ে উঠেছে। হ্যাঁ, তাই না পাখি? যতই আপনি ভাত পাতুন না কেন ভজহরি বাবু, আপনার ভাদে এই পাখি কখনোই ধরা দেবে না। পাখি চুপ কর, চুপ কর। গুরুজনদের সঙ্গে এভাবে কথা বলতে নেই। কি? গুরুজন? গুরুজন? তুমি কাকে গুরুজন বলছো দাদা? হচ্ছে একটা জানোয়ার। পাখি চুপ, একদম চুপ। দাদা, তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম, মারলাম। এই গ্রামে কদিন এসছিস? এই গ্রাম সম্পর্কে কতটুকু জানিস? উনি প্রথম আমার বাড়িতে এসছে, আর সেই থেকে ওনাকে অপমান করে যাচ্ছে। আপনি কিছু মনে করবেন না, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মা, মনে করার কি আছে? ছি, আমি কিচ্ছু মনে করি? আরে দূর, এটা মনে করার কি আছে গগন ভাই? কিচ্ছু মনে করার নেই। আসলে পাখি তো আমার বোনের মতো, তাই না? বলছি গগনবাবু, আর একটা কথা। হ্যাঁ বলুন। বলি, আপনার কথা তো মানুষের শোনে, তাই বলছিলাম কি, দয়া করে আপনি যদি আমার কারখানার ধর্মঘটি শ্রমিকদের সাথে একবার কথা বলেন, তাহলে আমার খুব উপকার হয়। ভজহরি বাবু, এ ব্যাপারে আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। পরে 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 কথা বলবেন? ঠিক আছে, পরেই বলবেন। আর কি হবে, পরেই বলবেন। পাখি, এই পাখি, তুমি তো ভালো নাচ গান করো। একবার এসো না আমার বাগান বাড়িতে, একটু নাচ গান দেখা যাবে। আসবে তো? এসো না, তোমার জন্য আমি অপেক্ষা করি। চিন্তা করবেন না ভজহরি বাবু, এই পাখি ঠিক উড়তে উড়তে একদিন আপনার বাগান বাড়ি ছাদে গিয়ে তাই নাকি? ঠিক আছে, ঠিক আছে, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করে থাকবো। কেমন? তবে আবার কি? তবে টাকাটা? চিন্তা করো না, দেবো। তুমি যত চাইবে আমি তত দেব। মানে তুমি যত টাকা চাইবে আমি তোমাকে ঠিক তত টাকা দেবো। এসো কিন্তু, কেমন? আসবে তো? গগনবাবু, আজকে তাহলে আমি আসি, কেমন? সে কি, চা না খেয়ে আপনি চলে যাবেন? না, চা অন্যদিন এসে খাবো। আসলে কি হয়েছে জানেন তো, হঠাৎ একটা কাজের কথা মনে পড়ে গেল। এখন যদি আমি সেখানে না যাই, আমার অনেক টাকা লোকসান হয়ে যাবে। আমি অন্যদিন এসে আপনার বাড়ি থেকে চা খেয়ে যাবো, কেমন? আচ্ছা। আজ তাহলে আসি। হ্যাঁ। নমস্কার। নমস্কার। আসি। নমস্কার। বাকি টাটা। জিতে গেছি, আমি জিতে গেছি। আমার সততার নিষ্ঠার কাছে ভজহরি বাবু আর টোটার কালো কুৎসিত মন আলোময় হয়ে উঠেছে। সত্যের কাছে মিথ্যা বশ্যতা স্বীকার করেছে। তাই তো ভজহরির মতন মানুষ আজ আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। পাখি, আমি তোকে চড় মেরেছি বলে? না দাদা, আমি কিচ্ছু মনে করিনি। আমি জানতাম তুই কিছু মনে করবি না। না, যাই, বাজারটা করে নিয়ে আসি। ভজহরির সম্পর্কে আমি উচিত কথা বললাম বলে গগনদা আমাকে চড় মারলো। তুমি জানো না গগনদা, ওই ভজহরির শয়তান হচ্ছে একটা বিষাক্ত সাপ। সামনেই ও ফুটে দাঁড়াবে, তাই ও তোমার সঙ্গে এত মিষ্টি ব্যবহার করে গেল। যেদিন ও ভোটে জিতে নেতা হবে, সেদিনও সবার প্রথমে ও তোমাকেই বিপদে ফেলবে। আর এই সত্যটা আমি বুঝতে পারলাম। আর তুমি এত শিক্ষিত হয় তাও বুঝতে পারলে না?
শয়তান ভজ হরি পান। তোর সঙ্গে আমার খুব শীঘ্রই দেখা হচ্ছে তোরই ওই বাগান বাড়িতে। এসো ধ্রুব এসো। আরে বাবা এসো না, এই হলো আমাদের বাড়ি। এর আগে তো তুমি কখনো আসোনি বলো। খুব সুন্দর, অপূর্ব, কত সুন্দর করে সাজানো তোমাদের বাড়ি। আচ্ছা, যেন রাজপ্রাসাদে প্রবেশ করলাম। আর তুমি হলে আমার রাজা। কমন ধ্রুব, প্লিজ কাছে এসো না। তা হঠাৎ করে ফোনে দেখা করতে বলে একেবারে তোমার বেডরুমে নিয়ে চলে এলে, কারণটা কি জানতে পারি? বুঝেছি, তুমি এখনো আমার উপর রেগে আছো। শোনো না ধ্রুব, যেটা বলার জন্য তোমাকে আমি এখানে ডেকেছি, সেদিন তোমার দাদার সঙ্গে খারাপ ব্যবহার করে আমি ভীষণ অন্যায় করেছি। বিশ্বাস করো, এই ভুল আমার আর কোনোদিনও হবে না। এই ধ্রুব, আমাকে তুমি ক্ষমা করে দাও না ধ্রুব। ধ্রুব প্লিজ, ধ্রুব আমাকে তুমি ক্ষমা করে দাও না ধ্রুব। রিয়া, তুমি? হ্যাঁ ধ্রুব, মনের সঙ্গে লড়াই করে দেখলাম আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। আমি কি তোমাকে ছাড়া বাঁচতে পারবো? বিশ্বাস করো, এই মন যে সব সময় তোমাকে পেতে চায়, এই চোখ যে সব সময় তোমাকে ছুতে চায়, শুধু তোমাকে। সেদিনের পর থেকে আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম, কখন তুমি একটা ফোন করবে। তাহলে কেন করনি ফোন? ও বুঝেছি, তোমার কাছে তো তোমার দাদাই সব। না মানে? আচ্ছা ধ্রুব, এই পৃথিবীতে আর 5টা মানুষের মতন তোমার মাথা উঁচু করে বাঁচতে ইচ্ছা করে না? তোমার মনে হয় না এইরকম বড় একটা বাড়ি হবে, এইরকম বিশাল একটা বেডরুম, যেখানে শুধু তুমি আর আমি, সেখানে শুধু সুখ আর সুখ? এই পৃথিবীতে সুখী হতে কে না চাই রিয়া? চাই রিয়া, চাই। আমি আর 5টা মানুষের মতো এই সমাজের বুকে প্রতিষ্ঠা চাই, অর্থ, যশ, সম্মান, মাথা উঁচু করে বাঁচতে চাই। কিন্তু রিয়া, আজ পর্যন্ত একটা চাকরি জোগাড় করতে পারলাম না। ধ্রুব, এত টেনশন তুমি কেন নিচ্ছ? আমি দেবো তোমাকে প্রতিষ্ঠা। রিয়া, তুমি? হ্যাঁ ধ্রুব, আমি তোমার মনের সব আশা পূরণ করব। আমি তোমাকে দেখাবো সুখের ঠিকানা। এই রিয়া, তুমি কি বলছো? একবার ভেবে দেখেছো? আরে বাবা, তোমার কাজের ব্যাপারে জেঠুর সঙ্গে কথা বলবো বলেছিলাম না? জেঠু বলেছেন ওনার কারখানায় তোমাকে ম্যানেজারের চাকরি দেবেন, আর বাবাও সেটাই চান। কিন্তু বিক্রম বাবু? আরে বাবা, আমাদের বিয়ের ব্যাপারে বাবার কোনো অমত নেই। আমি ম্যানেজার হব, কিন্তু ধ্রুব, এই পৃথিবীতে টাকাই সব। যার যত টাকা তার তত সম্মান। তুমি এটা কেন বুঝতে পারছো না? এই ধ্রুব, জানো তো আমাদের বিয়ের ব্যাপারে বাবা বলেছেন তোমার দাদার সঙ্গে কথা বলতে যাবে। সত্যি? সত্যি রিয়া, আমি স্বপ্ন দেখছি না তো? ভজরি বাবুর কারখানা আমার ম্যানেজারের চাকরি, তোমার আমার বিয়ে। তুমি? আমি তোমার জন্য সব করতে পারি ধ্রুব, কিন্তু তুমি আমাকে দূরে সরিয়ে দিও না। এই রিয়া, আমিও তো সব সময় তোমার পাশে, তোমার কাছে থাকতে চাই রিয়া। তাহলে কাছে এসো ধ্রুব, আমার যে তোমাকে ভীষণ কাছে পেতে ইচ্ছা করছে। রিয়া, চলো না ধ্রুব, আজ আমরা দূরে কোথাও হারিয়ে যাই, যৌবনের উন্মাদনায় ভেসে যাই এক La 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 la, oh la 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 la. মধ্যে তো কোনো ফাঁকা নেই। বলছি সিরিয়াল এখনো চলবে না বন্ধ হয়ে গেছে? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোমাদের বেসুর নাচ গান থেকে ঢুকে পড়েছি। কি জামাই বাবু আপনি? জামাই বাবু, আপনি কাঁদছেন কেন?
কাঁদছে মনের দুঃখে। আমার মা বলেছিল কাতু যখন মনের দুঃখ পাবি তখন হাউ হাউ করে কাঁদবি, দেখবি দুঃখ জল হয়ে বেরিয়ে গেছে। না না, কিন্তু আপনার কাঁদার কারণটা কি? তুমি তোমারই মতো একদিন আমি কামিনীর সঙ্গে নাচতাম, গাইতাম, স্বপ্ন দেখতাম, আমার গলায় কত সুর ছিল, কিন্তু বিয়ের পর সে গান আমার শুকিয়ে গেছে বেগুনের মতো। এখন আমার কাঁধের কাছে একটা মাদি কাক বসে থাকি, সব সময় খালি কা 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 করে ডাকছে। নেই জীবনের কোকিলের কুহু কুহু ডাক নেই। তাই বলছে এই ইঁদুর মারার কলে পা দিও না ভাই, সারা জীবন আমার মতো ঘর জামাই হয়ে থাকতে হবে। ঘর জামাই? বো ঘর জামাই এখনো তবু কিছু শব্দ মুখ থেকে বেরোচ্ছে, বিয়ের পর না সেগুলো বেরোবে না। এই যে দেখছো এই সুন্দরের পেছনে আছে একটা কাল নাগিনী, এমন জায়গায় ছোবল দেবে না, এক ছোবলে পুরো ছবি হয়ে যাবে। জামাই বাবু আপনি যান না প্লিজ। আমি থাকলে খুব অসুবিধে হচ্ছে না? আচ্ছা যাচ্ছি। এই যে শোনো, এটা নাম কি তোমার? ধ্রুব সেন। বাবার নাম কি? তাপস সেন। আমি তো ভাবলাম মল্লাল সেন। একটা কথা জিজ্ঞেস করছি, বলতে পারবে আমি কোন দিক দিয়ে ঢুকেছিলাম বলো তো? জামাই বাবু কোন দিক দিয়ে? তাহলে ওদিকেই যাই। গুড বয়। না না, এ ভদ্রলোকে কি মাথায় গন্ডগোল আছে নাকি? তুমি ছাড়ো তো ওনার কথা, বলছি শোনো না। বাবা কেন বলো তো এখনো আসছে না? আমি এসে গেছি রিয়া, একটা বিশেষ কাজের জন্য আমার আসতে দেরি হয়ে গেল। দেখো বাবা কাকে এনেছি। থাক থাক থাক, রিয়া আমাকে সব বলেছে, আমি আমার মেয়ের সুখের জন্য সব কিছু করতে পারি। ও ছাড়া আমার তো আর কেউ নেই। ভবিষ্যতে সম্পত্তির মালিক হবে আমার একমাত্র মেয়ে রিয়া। আর তুমি তো বেকার। হ্যাঁ, এখনো কিছু করে উঠতে পারি। আরে না না, ওসব নিয়ে তুমি ভেবো না। দাদার সঙ্গে আমার কথা হয়ে গেছে, তোমাকে ম্যানেজার পোস্টে চাকরিটা দেবে। চাকরিটা আমার হবে? নিশ্চয়ই হবে। শোনো, তোমার দাদাকে বলো ওই ভজহরি বাবুর সঙ্গে যেন কোনো রকম গন্ডগোল না করে, তাতেই তোমাদের মঙ্গল। বলবো, আমি আজই দাদাকে বলবো। তোমার দাদার এই নিরামিষ জ্ঞানে কিছু হয় না ধ্রুব। এই গ্রামের মানুষের কথা না ভেবে নিজের সুখের কথা চিন্তা করতে বলবো। আপনি ঠিক বলেছেন, দাদা কোনোদিন আমার যন্ত্রণাটা বুঝতে চাইলে। কিন্তু কিন্তু আমার বাবা তার মেয়ের যন্ত্রণাটা অনেকদিন আগেই বুঝতে পেরেছেন, সেই জন্য তো তোমার চাকরির ব্যবস্থা করে দিলেন ধ্রুব। তুই একদম ঠিক বলেছিস রিয়া। আর রিয়া, তোরা দুজনে গল্প কর, আমি ঘরে যাচ্ছি। আর তোমার জন্য একটা না মানে? আরে না না, খাও খাও, লজ্জা কিসের? এই ধ্রুব, চাকরি পাওয়ার পর তুমি আবার আমাকে ভুলে যাবে না তো? এই রিয়া, এই তোমাকে কি আমি ভুলে যেতে পারি রিয়া? তুমি তো আমার ছায়া রিয়া, ছায়া। তুমি ঠিক বলেছো, বড় লোক আমাকে হতে হবে, অনেক টাকার মালিক হতে হবে। গুড, ভেরি গুড ধ্রুব, এটাই তো চাই। কিন্তু সে পথে যদি তোমার এই গুণী আদর্শবান কর্তব্যপরায়ণ দাদা বাধা সৃষ্টি করে, আমি সাইক্লোন হয়ে সে বাধা ভেঙে দেবো। কারোর কোনো কথা আমি মানবো না, কারোর কোনো কথা আমি শুনতে চাইবো না। আমার টাকা চাই, টাকা। বেশ, তাহলে আমার হাতটা ধরো ধ্রুব, আমি তোমাকে দেখাবো সেই সোনার খনির সন্ধান। এই রিয়া, আজ থেকে তুমি আমার জীবনের আদর্শ, তুমি তুমি আমার পথ প্রদর্শক রিয়া। রিয়া, ভেতর থেকে শুনলাম তোরা গল্প করছিস, ঠান্ডা ঠান্ডা জল এনেছি, গলাটা ভেজা তো একবার দেখি। তোটা তুই না সবসময় ভুল সময় আসিস রে। তুই এখন যা তাড়াতাড়ি। আচ্ছা সে আমি না চলে যাচ্ছি, তুই কিন্তু কেমন ডার্লিং? না মানে? না 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 না, তুমি যেটা ভাবছো এটা সেটা নয় ডার্লিং। এটা তোমার জন্য বানানো একটা স্পেশাল ড্রিঙ্ক, যেটা খেলে তুমি নিজেকেও আর চিনতে পারবে না। তাই তো বলছি ডার্লিং, রঙিন জগতে যাওয়ার আগে মনটাকে একটু হালকা করে রঙিন করে নাও না ডার্লিং। ও তাই? ইয়েস বেবি, মাই সুইটহার্ট। Come on, take it, baby. आज की रात मजा हुस्न का आँखों
তুমি তুমি ঠিক বলেছ। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। তোমার তোমার এই তৈরি করা ড্রিঙ্কস আমি আমি পান করব। জানো জানো এতদিন আগে সততা, আদর্শ, মানবিকতা, দায়িত্ব, কর্তব্যের পোকাগুলো আমাকে আমাকে যেমন কুড়ে কুড়ে গেত, কিন্তু এখন 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 আমি বুঝতে পেরেছি ওসবের ওসবের কোনো দাম নেই, কোনো দাম নেই। দরকার হয় দরকার হয় তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমি তোমার কাছে চলে আসবো। সাবাস ধ্রুব সাবাস। এই তো আমার ডার্লিং স্বপ্ন দেখছে, তোমাকে বড় হতে হবে ধ্রুব, তোমাকে অনেক বড় হতে হবে। বড় 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 আমি হওয়ার বড় বড় আমি হওয়ার চাওয়া আমার 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 তোমার স্বপ্ন স্বপ্ন আমার আমার স্বপ্ন রে আমার স্বপ্ন I love you রে। দেখো গগন সেন, দেখো তোমার ভাইকে আমি আমার পোষা ভেড়া বানিয়ে দিয়েছি। এবার তোমার জীবন থেকে আমি তোমার ভাইকে জাস্ট চিনিয়ে নেব, আর তোমার জীবন আমি অন্ধকারে ভরিয়ে দেব। ওই অন্ধকারে বসে তুমি যখন তোমার ভাইয়ের জন্য কাঁদবে, আমি তখন জয়ের হাসি হাসবো গগন সেন, জয়ের হাসি হাসবো গগন সেন, জয়ের হাসি হাসবো গগন সেন।